পাগল পাগল আছে। নমস্কার, আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই রবি মাসে কবির গান। আমাদের রবি মাসে কবির গানের দিন সংখ্যা আস্তে আস্তে কমে আসছে, আর মাত্র 3টে দিন, আজকে, কালকে এবং আগামী রোববার। এই 3 দিন পরেই আমাদের আবার দুখু মিয়ার সঙ্গে পথ চলা থাকবে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন শ্রদ্ধেয় সুরঞ্জন রায়। নতুন করে সুরঞ্জনদার কথা বলবো না, অগণিত ছাত্রছাত্রী তিনি তৈরি করেছেন এবং তার পিতার যে একটা ধারা, সুবিনয় রায়ের যে ধারা, সেই ধারাটিকে তিনি একেবারে অব্যাহত রেখেছেন, একেবারে সেই ধারা নিয়েই তিনি এগিয়ে যাচ্ছেন। কেননা সুবিনয়ের ধারা মানে তো রবীন্দ্রনাথের ধারা, কারণ সরাসরি রবীন্দ্রনাথের সঙ্গে তার সাক্ষাৎ এবং ব্রাহ্ম পরিবারকে ধরে রাখা, এই সবটা নিয়ে সুরঞ্জনদা এবং তার প্রতিষ্ঠান এবং তার ছাত্রছাত্রীরা আজকে সুরঞ্জন রায় গান শোনাবেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন কথার কোনো অবকাশ নেই, গান আর গানের সঙ্গে মজা, তার সঙ্গে গল্প, সব নিয়ে আমরা এগিয়ে যাব। তো সুরঞ্জনদার গানকে যারা সাজিয়ে তুলবেন তারা হচ্ছেন অভিজিৎ কিবোর্ডে, তবলায় মৃগাঙ্ক, পারকাশনে বিক্রম, শব্দ আলো, ক্যামেরা পিসের টেলিকাস্টিং আমাদের ভাইয়েরা, সঙ্গে রয়েছেন আপনারা। শুরু করি গানে গানে পথ চলা, কারণ এই অনুষ্ঠানটার ভাবনা হচ্ছে রবি মাসে কবির গান। অনেকেই বলবেন জ্যৈষ্ঠ মাসে কী করে রবির মাস হয়। আমাদের কাছে মানে এক কবি থেকে আরেক কবি রবি মাস, তারপরে আবার কাজী নজরুল ইসলাম থেকে শুরু হবে তার জ্যৈষ্ঠ মাস। তো সেই জায়গায় দাঁড়িয়ে শুধু গান শোনার একটা অনুষ্ঠান দর্শকরা চেয়েছিলেন যে গান শুনবো প্রাণ ভরে। তো আমরা চেষ্টা করলাম 25শে বৈশাখ থেকে একেবারে 25শে মে পর্যন্ত ওই প্রাণ ভরে গান শোনানোর জায়গাটা তৈরি করেছি। তো চলে যাই গানে। পান্থ এখন কেন অলসিত অঙ্গ, হ্যার পুষ্প বনে জাগি বিহঙ্গ। পান্থ এখন কেন অলসিত অঙ্গ, হ্যার পুষ্প বনে জাগি বিহঙ্গ। পান্থ এখন কেন গগন মগন নন্দন আলোক উল্লাসে, গগন মগন নন্দন আলোক উল্লাসে, লোকে লোকে উঠে গান তরঙ্গ। পান্থ এখন কেন অলসিত অঙ্গ, হ্যার পুষ্প বনে জাগে বিহঙ্গ। পান্থ এখন কেন রুদ্ধ হৃদয় কোকে তিমিরে, কেন আত্মসুখ দুঃখে শয়ান। রুদ্ধ হৃদয় কোকে তিমিরে, কেন আত্মসুখ দুঃখে শয়ান। জাগো জাগো চলো মঙ্গল পথে, জাগো জাগো চলো মঙ্গল পথে। যাত্রী দলে মিলিল
অসম্ভব সুন্দর একটি গান। এই গানটি কিন্তু আমাদের কাছে অল্পশ্রুত গান, তাই তো? মানে একদমই অল্পশ্রুত বা অশ্রুতও বলা যেতে পারে। কারণটা কি বলুন তো সুরঞ্জনদা, এরকম এত সুন্দর সুন্দর গান দর্শক, আসল কথা শিল্পীরা হয়তো ভাবেন, আমি অনেকের সাথে কথা বলি, তারা বলেন যে একটু অন্য রকমের গান করলে শ্রোতারা শুনতে চান না, কিন্তু সত্যি কি তাই? মানে আপনি যেহেতু শিক্ষকতার সঙ্গে যুক্ত। না, তা ঠিক না। কথাটা হচ্ছে যে আরও যে রবীন্দ্রনাথের গান আছে সেটা লোকের কাছে পৌঁছে দেওয়ার একটা দায়িত্ব আছে। যে গান রোজ হয় সে গান করা, আর একটু ওই গানের ফাঁকে ফাঁকে একটু আলাদা আলাদা গান শোনানো, আলাদা মানে রবীন্দ্রনাথেরই। এই যে তুমি বলছো যে গানটা কি সুন্দর, শুনতে পাচ্ছি না, তুমি যদি গানটা না শুনতে পেতে সুন্দর কি বিচ্ছিরি তুমি কিছুই বলতে পারতে না। অতএব শুনতে হবে তোমাকে, বাতিল করতে গেলেও শুনতে হয়। খুব গুরুত্বপূর্ণ কথা যে বাতিল করতে গেলেও শুনতে হয়, না শুনে বাতিলটা করব কেন? ডেফিনেটলি, একদম ডেফিনেটলি। তো পরের গানে যাই, চলো আরেকটা একটু মানে বড় মুখ করে বাজাবে ওরা, বড় মুখের তবলা নিয়ে। হ্যাঁ, ধ্রুপদাঙ্গ আরেকটা। নিত্য সত্যে চিন্তন করে বিমল হৃদয়, নির্মল অচল সুমতি রাখো ধরি সতত। নিত্য সত্যে চিন্তন করে বিমল হৃদয়, নির্মল অচল সুমতি রাখো ধরি সতত। নিত্য সত্যে চিন্তন সংশয় নৃশংস সংসারে প্রশান্ত রহ। সংশয় নৃশংস সংসারে প্রশান্ত রহ। তার শুভ ইচ্ছা সরি, তার শুভ ইচ্ছা সরি বিনয়ে রহ বিনত। নিত্য সত্যে চিন্তন করে বিমল হৃদয়, নির্মল অচল সুমতি রাখো ধরি সতত। নিত্য সত্যে চিন্তন বাসনা কর যায় দূর কর ক্ষুদ্র ভয়। প্রাণ ধন করিয়া পন চল কঠিন শ্রেয় পথে। বাসনা কর যায় দূর কর ক্ষুদ্র ভয়। প্রাণ ধন করিয়া পন চল কঠিন শ্রেয় পথে। ভোল প্রসন্ন মুখে স্বার্থ সুখ আত্ম দুঃখ। ভোল প্রসন্ন মুখে স্বার্থ সুখ আত্ম দুঃখ। প্রেম আনন্দ রসে, প্রেম আনন্দ রসে নিয়ত রহ নিরত। নিত্য সত্যে চিন্তন করে বিমল হৃদয়, নির্মল অচল সুমতি রাখো ধরি সতত। নিত্য সত্যে চিন্তন। ক্যা বাত, ক্যা বাত। এটা সত্যি কেয়াবাতের ব্যাপার, কেননা ওদের কাছে এই গানগুলো একদমই নতুন এবং এতদিন ধরে আমরা গান বাজনা করছি, কিন্তু এই ধরনের গান আমরা যে সবসময় শুনতে পাই এমনটা নয়। এটা আমাদের আজকে খুব বড় পাওয়া সুরঞ্জনদার কাছ থেকে, যে
এই গানগুলো আমরা শুনতে পাচ্ছি। আপনাদের কেমন লাগছে? অবশ্যই সরাসরি আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। 6292242341, 6292242342 এই নাম্বারে সরাসরি কথা বলুন। আপনারা সরাসরি সুরঞ্জনদের সাথে কথা বলতে পারবেন। চলে যাই পরের গানে এবারে। আচ্ছা, যেহেতু রবি মাসে কবির গান, তাই গান আর গান। এবার একটা গ্রীষ্ম হোক, ষষ্ঠী তালের উপরে গানটা। মধ্য দিনে বেজান বাতায়নে ক্লান্তি ভরা, কোন বেদনার মায়া স্বপ্না ভাসে ভাসে মনে মনে। মধ্য দিনে বেজান বাতায়নে ক্লান্তি ভরা, কোন বেদনার মায়া স্বপ্না ভাসে ভাসে মনে মনে। মধ্য দিনে কৈশোরে যে শালাজ কানা কানে খোঁজেছিল প্রথম প্রেমের বাণী। কৈশোরে যে শালাজ কানা কানে খোঁজেছিল প্রথম প্রেমের বাণী, আজ কেন তাই তপ্ত হায় হায়। গুমড়েছে বহন বনে বনে। মধ্য দিনে বিজন বাতায়নে ক্লান্তি ভরা, কোন বেদনার মায়া স্বপ্না ভাসে ভাসে মনে মনে। মধ্য দিনে যে নৈরাশা গভীর জলে ডুবেছিল বিস্মরণে, তলে ডুবেছিল যে নৈরাশা গভীর জলে ডুবেছিল বিস্মরণে, তলে ডুবেছিল। আজ কেন সেই বন চোখের পাশে উচ্ছ্বসিল মধুর নিঃশ্বাসে? আজ কেন সেই বন চোখের পাশে উচ্ছ্বসিল মধুর নিঃশ্বাসে? বেলা চাপার ছায়ায় ছায়ায় গুঞ্জরিয়া উঠে ক্ষণে ক্ষণে। মধ্য দিনে বিজন বাতায়নে ক্লান্তি ভরা, কোন বেদনার মায়া স্বপ্না ভাসে ভাসে মনে মনে। মধ্য দিনে গরমের গান, কিন্তু মানে প্রেম আছে, প্রেম আছে একেবারে। কৈশোরে যে শালাজ কানাকানি খুঁজেছিল প্রথম প্রেমের বাণী। একটা কথা জিজ্ঞাসা করি, গান গাইছেন সুরঞ্জনদা, খাতা দেখেন না, এটা একদম বরাবরের ব্যাপার, কিন্তু বিষয়টা হচ্ছে যে গানটাকে কিভাবে আত্মস্থ করলে এভাবে গাওয়া যায়। একটা কথা বলি তোমাকে, এটা আমি আগেও বলেছি, যেটা বরাবরের ব্যাপার না, এটা আমার ছোটোবেলার থেকে ব্যাপার। হ্যাঁ, ছোটোবেলায় আমার ওই খাতা বই খাতার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না কোনো দিন। হ্যাঁ, সেই জন্যে বাড়িতে অস্থির হয়ে থাকতো যে ছেলে পাস করবে কি না, বই খাতার সঙ্গে সম্পর্ক নেই।
সেই অভ্যেসটা রয়ে গেছে, বদ অভ্যেস হয়তো, কিন্তু না, গানটা কিভাবে শিখলে আত্মস্থ করলে এভাবে গাওয়া যায়, এটা প্রশ্ন আমার। এখন সারাক্ষণই মাথার মধ্যে বলো, বুকের মধ্যে বলো, দুটো জায়গাতেই গানটা এমনভাবে চলেছে ছোট থেকে যে ওটা হয়ে গেছে। এখন আমি সোজা না তাকিয়ে গানটা খুব একটা করতে পারি না, দেখতে গেলে আবার নিচে নিয়ে এরকম করে তাকাতে হয়, এইটা একটা মুশকিল। একটা কথা আমার যেটা মনে হয় যে এটা আমার নিজেরও মনে হয় যে একটা গান যখন শিল্পীর নিজের গান হয় তখন শ্রোতাদের কাছে সেই গানটা অনেক বেশি শ্রুতিমধুর হয়। মানে অনেকেই বলবেন এই কথাটার মানে কি হলো, তো রবীন্দ্রনাথের গান, ডেফিনেটলি রবীন্দ্রনাথ ঠাকুর কম্পোজার, কিন্তু সেই গানটা যিনি গাইছেন সেই শিল্পীর নিজের গান হতে হবে, গানটাকে নিজের ভাবনায় ভাবতে হবে, তবে সেই গানটা কিন্তু মানে অন্যের কাছে শ্রুতিমধুর হবে। ঘটনা ধরা যাক আবৃত্তির ক্ষেত্রে আমি খুব আনাড়ি, তবু একটা কথা বলি, আবৃত্তি যে কোনো কবিতা একজন কবি লিখেছেন, হ্যাঁ, তিনি একটা ভাবনা চিন্তা ধ্যান ইয়ে থেকে লিখেছেন কবিতা, এবার একজন আবৃত্তি করতে উঠলেন সেই কবিতাটা, তার কিন্তু ধ্যান ধারণাটা একই হবে তা নয়, তিনিও একটা কিছু ভাবছেন ওই কবিতাটাকে নিয়ে, ডেফিনেটলি, হ্যাঁ, তার আলাদা ভাবনা, তার ধ্যান ধারণাটা আলাদা হতে পারে, কিন্তু কবিতাটা সেই এক, কোথাও গিয়ে একটা মিলতে হবে, মানে সব অলিগলি বড় রাস্তায় পড়ে। সেই বড় রাস্তাটা হচ্ছেন রবীন্দ্রনাথ, একদম। একটা টেলিফোন নিয়ে পরের গানে যাই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ তনুশ্রী, আমি রাবিয়াদি বলছি। হ্যাঁ রাবিয়াদি, অনেকদিন পর, সুপ্রভাত, কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? আমি ডেলিকার শ্রোতা, কিন্তু কি বলবো, তোমরা হলো ঈদের চাঁদের মতো, লাইন পাই না। বলো। হ্যাঁ, তো আজকে আমি যতদূর ভুল না করলে একটু সেই মহান শিল্পী ছিলেন উনি, না? হ্যাঁ, আমি যতদূর ভুল না করি মাথায় রয়েছে, এত মহান শিল্পীর ছেলে তো উনি, না? হ্যাঁ, সুবিনয় রায়ের ছেলে। হ্যাঁ, আমি সেই কথাই বলছি, আমি মানে মাইন্ড নেই, ওনার অনুষ্ঠান আমি দেখেছি, তাই এখানে বলার কিচ্ছু নেই। ওই যে আলোচনাটা তোমরা করছো এত রবীন্দ্রসঙ্গীত বা দাদা আমার নমস্কার নেবেন আপনি? হ্যাঁ, নমস্কার নেবেন। আমি একজন মহান শিল্পীর সামান্য ছেলে, এটুকু বলতে পারেন? না না না, এইটুকু বলবেন না আপনি? আপনার অনুষ্ঠান দেখে এসেছি শান্তিনিকেতনে আপনার। আপনি রাবিয়াদি, তুমি সুরঞ্জনদার অনুষ্ঠান দেখেছো না সুবিনয় রায়ের কথা বলছো? না, আমি এই দাদার অনুষ্ঠান দেখি, ওনাকে আমি দেখতে পাইনি, বুঝলে? সুরঞ্জন রায়ের কথা বলছো তুমি, তার অনুষ্ঠান শান্তিনিকেতনে দেখেছো? আচ্ছা, না সুবিনয় রায়ের অনুষ্ঠান আমি দেখেছি, আমি তার গান শুনেছি দূরদর্শনে, আমরা দূরদর্শনের কাছে ঋণী এ ব্যাপারে। অনেক ভাগ্যবান। হ্যাঁ, দূরদর্শনে এখনো পুরনো প্রোগ্রাম ওরা চালায়, সেখানে সুনীল চৌধুরীর ইন্টারভিউ আমি শুনেছি, আমি অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের গানও শুনেছি, সুবিনয়ের গানও শুনেছি, এবং আমরা যখন ছোট ছিলাম তখন দূরদর্শনে নিয়মিতভাবে অশোকতরু বন্দ্যোপাধ্যায়, সুবিনয় রায় এরা গান গাইতেন। হ্যাঁ, ওই সময় তো আমি ওই সময়ের কথা বলছি। হ্যাঁ, টিভিতেই। আমাদের সৌভাগ্য কোথায়, সামনাসামনি, আমার সৌভাগ্য সুরঞ্জন দাকে সামনাসামনি দেখছি, কথা বলতে পারছি, এটা আমার কাছে বিশাল বড় পাওয়া। সঙ্গে থাকো রাবিয়াদি, এখন সময় হয়ে গিয়েছে একটা বিরতির উপরান্তে আমরা ফিরছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন অনুষ্ঠান রবি মাসে কবির গান, আর আমাদের আজকে শিল্পী যিনি রয়েছেন সুরঞ্জন রায়। নতুন করে সুরঞ্জন দাকে তো আপনাদের সামনে আমি অনেক কথা বলবো সুরঞ্জন রায়ের সম্পর্কে, না যারা চেনেন তারা তো চেনেনই, আর যারা চেনেন না তাদের জন্য একটাই কথা বলি, এই মুহূর্তে রবীন্দ্রনাথের গানকে সঠিকভাবে পরের প্রজন্মের কাছে যিনি পৌঁছে দিচ্ছেন তিনি হচ্ছেন সুরঞ্জন রায়, এটুকু মনে হয় যথেষ্ট। আর সুরঞ্জন দা, আবারও গানে গানে আমরা একটা গল্প আজকে জানতে পারবো, একটি নির্দিষ্ট রাগ নিয়ে গানের হাত ধরে চলে যাই গানে। এই যে কথাটা বললেন না, এইটুকু মানে বলেই যথেষ্ট। আমার সম্বন্ধে যত কম বলা যায় ততই বেশি। আমাদের এখানে অনেক মানুষজন গাইতে আসেন, তারা বলেন আপনার কাছে কেউ 12 বছর, কেউ 14 বছর গান শিখছেন। এই যে নাড়া বেঁধে গান শেখা, যেটা আমাদের পরম্পরা, ভারতীয় সংস্কৃতির পরম্পরা, যে গুরু শিষ্য পরম্পরা, এবং গুরুর কাছে নাড়া বেঁধে গান শেখা, যে কোনো তালিম নেওয়া, আমরা রবিশঙ্করজি থেকে শুরু করেছি, সবাইকেই দেখেছি। তো সেই প্রথাটা কোথাও
মানে বহমান রয়েছে আপনার হাত ধরে, এটুকু আমি বলতে পারি আমার উপলব্ধি দিয়ে। এত বছর ধরে, যে আমারও তো 25টা বছর হয়ে গেল এই অনুষ্ঠান করতে 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 করতে, মানে এসেছিলাম কত ছোট, বড় হয়ে গিয়ে বুড়ো হয়ে গেলাম, কিন্তু আমিও দেখেছি যে এই নাড়া বাঁধাটা কিন্তু আপনার সঙ্গে ভীষণভাবে যায়। যাকে এই গানটা বাবার গলায় খুবই একদম বাবার সিগনেচার সং বলা যেতে পারে, চেষ্টা করছি। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হল ধন্য হল মানব জীবন। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, নয়ন আমার রূপের পুরে সাধ মেটায় বেড়ায় ঘুরে, নয়ন আমার রূপের পুরে সাধ মেটায় বেড়ায় ঘুরে, শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, তোমার যোগে দিয়েছ ভার বাজাই আমি বাঁশি, গানে গানে গেথে বেড়াই প্রাণের কান্না হাসি। তোমার যোগে দিয়েছ ভার বাজাই আমি বাঁশি, গানে গানে গেথে বেড়াই প্রাণের কান্না হাসি। এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি, এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি, জয়ধ্বনি শুনে যাব এ মোর নিবেদন। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হল ধন্য হল মানব জীবন। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। এই গান প্রসঙ্গে একটা কথা বলি। এটা সারফারদা বলে একটা রাগ আছে, সেই রাগ নির্ভর। এখন এরকম আরেকটা গান আছে যেটা একদম পুরো রবীন্দ্রিক গান, সেটিও সারফারদা। এই গানটি সম্বন্ধে একটা কথা বলার আছে। গানটা গীতবিতানে ঢুকে
গীতবিতান থেকে স্বরবিতানে ঢুকে স্বরবিতান থেকে বেরিয়ে গেল। সে বেরিয়ে গেল কেন না, গানটা যে রবীন্দ্রনাথের সুর তার কোনো প্রমাণ নেই, তার কোনো প্রমাণ নেই। সে বলে গানটা স্বরলিপি থেকে বাদ হয়ে গেল একদম, বুঝলে। তোর বহুদিন পরে আবার স্বরলিপিতে ঢুকলো, কেন না রবীন্দ্রনাথের সুর নয় তারও কোনো প্রমাণ নেই, একদম আদালতের ব্যাপার আর কি। হ্যাঁ, তারও কোনো প্রমাণ নেই, যার ফলে সেটা আবার স্বরলিপি 45 নম্বরে ঢুকলো। এই রাগের উপরই তো মানে এই 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 গানের সঙ্গে মিল পাবে। আমি একটু দেখাচ্ছি, দেখো এই যে গানটা হলো না, জগতে আনন্দ যোগে, হলো এই গানটা, সেই এই যে গানটার কথা বলছি একটা শোনো, কাহার বাতালের ওপরে। এমন আর কতদিন চলে যাবে রে, এমন আর কতদিন চলে যাবে রে, জীবনের ভার বহিব কত, জীবনের ভার বহিব কত, হায় হায় এমন আর কতদিন যাবে রে, এমন আর কতদিন চলে যাবে রে। যে আশা মনে ছিল সকলে ফুরাইল, যে আশা মনে ছিল সকলে ফুরাইল, কিছু হলো না জীবনে, কিছু হলো না জীবনে, জীবন ফুরায় এলো হায় হায়, এমন আর কতদিন যাবে রে, এমন আর কতদিন চলে যাবে রে। যে আশা মনে ছিল সকলে ফুরাইল, কিছু হলো না জীবনে, জীবন ফুরায় এলো হায় হায়, এমন আর কতদিন যাবে রে, এমন আর কতদিন চলে যাবে রে, জীবনের ভার বহিব কত, হায় হায় এমন আর কতদিন যাবে রে, এমন আর কতদিন চলে যাবে রে। এটা আমাদের সত্যি নতুন কিছু জানলাম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অভিজিৎরা হাততালি দিচ্ছে আপনাকে। একটা টেলিফোন নি, কি টেলিফোন নাও, কিন্তু কি সুন্দর কাহার বাটা
বাজালো, বাজালো, এরা বাজালো, কি সংযত! এই গানটা তো, গানটার মধ্যে বাড়ার জায়গা নেই, সেইটা মেনটেন করে কি সুন্দর এরা বাজাচ্ছে। রবীন্দ্রনাথের গানে রবীন্দ্রনাথ বলে দিয়েছেন কোথায় কি হবে। তামঝামের আয়োজন করলে চলবে না, একদম সোজা বাংলা কথা, নো তামঝাম। আমি যেভাবে বলেছি তোমাকে সেভাবেই গাইতে হবে গানটা। আমি তো এই কথাটা বলি বারবার যে সঙ্গীত চিন্তা পড়ে গান বাজনা করতে হয় রবীন্দ্রনাথের গান বাজনা করতে গেলে। এটা আমি নিজস্ব অনুভূতি থেকে বলি যে তার সঙ্গীত চিন্তাটা ভালো করে পড়ো, তারপরে তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইবে যদি কেউ মনস্থির করে থাকে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, সুপ্রভাত তনুশ্রী। হ্যাঁ বলুন। আমি প্রদীপ্ত জ্যোতি সেনগুপ্ত রাজারহাট থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ প্রদীপ্ত দা বলুন। আসলে এই অনুষ্ঠানটা যেদিন থেকে নোটিশটা পেয়েছি ফেসবুকে, সেদিন থেকে বসে আছি। আসলে উনি আমার মাস্টারমশাই, আমি তাকে শ্রদ্ধা জানাই এবং তার সঙ্গে আমার বহুদিনের পরিচয়। আমি এখন একটু অন্তরালে আছি, আমি মাস্টারমশাইয়ের সঙ্গে একটু কথা বলি। এই 100 বার মাস্টারমশাই বলো বলো। হ্যাঁ, আপনাকে দেখে খুব ভালো লাগছে। মাঝে একটা ডিজিটাল পর্দা, তো মুখোমুখি হলে আরো ভালো লাগতো। সেটা হবে, চলে এসো একদিন। যাবো আপনার কাছে, যাবো একটু দেখা করতেই যাবো আপনার বাড়িতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সময় করে যাবো, ফোন করে। আচ্ছা, আপনি তো এই রাগ রাগিনীর নির্যাস গুলো তুলে আনছেন রবীন্দ্রসঙ্গীত থেকে। আমার একটু মনে পড়ে গেল রাগ হাম্বির। এই রাগটা নিয়ে রজনীকান্তের গান আছে, অতুল প্রসাদের গান আছে, আর রবীন্দ্রনাথের গান তো আছেই। আর কত দূরে আছে যে আনন্দধাম, এই গানটা যদি একটু শোনাতে পারেন, মনে করিয়ে দিলাম। এটা আমার কোনো অনুরোধ নয়। হ্যাঁ, সঙ্গে রইলাম। এটা তোমার কোনো অনুরোধ নয়, আদেশ কি? এটা আমার মনে করিয়ে দেওয়া। সঙ্গে থাকুন, ধন্যবাদ। মানে আপনি চাইছেন হাম্বিরের উপরে একটা গান শুনতে, এটা হচ্ছে মোদ্দা কথা। তো আমরা ধন্যবাদ প্রদীপ্তদা আপনাকে। উনি নিয়মিত ফোন করেন, অনেক তথ্য রাখেন, তথ্যের অনেক জানি, এবং খুব সিরিয়াস টাইপের। মালদাহে থাকতো, মালদাহের বাড়ি আছে। আচ্ছা, জানি, আমি ওকে চিনি। সঙ্গে থাকুন। আচ্ছা, গানে যাই এবারে। হ্যাঁ, উনি যেটা বললেন সেটা কিন্তু বেশ ভালো লাগলো, যে যদি আমরা একটু রাগ রাগিনীর বিশ্লেষণ করে করে এগোই। কারণ রবীন্দ্রনাথ রাগ রাগিনীকে এত সুন্দরভাবে ব্যবহার করেছেন, বিশেষ করে মানে রাগটাকে লুকিয়ে গানটাকে তৈরি করা, যেটা অভিজিৎ বারবার বলো তুমি, তাই না? যেটা বললো তুমি, যেটা বলে যাচ্ছ না, সেটা আমি সব বলি। রাগ রাগিনী, এইসব নির্যাস ফির্যাস হ্যান ত্যান এইসব যে বললে না, এগুলো তারাই পারবে যারা সঙ্গীতজ্ঞ। আমার সম্বন্ধে বলতে গেলে না, একটু থেমে বলতে হবে সঙ্গীতজ্ঞ কথাটা। আমি সঙ্গীতে অজ্ঞ। সঙ্গীতজ্ঞ আর সঙ্গীতে অজ্ঞর মধ্যে অনেক তফাৎ। কিন্তু আপনি যখন শেখান, আপনার ছাত্রছাত্রীরা যেভাবে তৈরি হন, এটা তো মানতেই হবে। এই অজ্ঞতাই দরকার মনে হয়। চলে যাই গানে। আচ্ছা, আরেকটা, এটা প্রেম পর্যায়ের গান, কিন্তু এর মধ্যে একটু দৃশ্যের ছোঁয়া আছে। হ্যাঁ, ঝম্পক তালে। বাহির পথে বিবাগিয়া কিসের খোঁজে গেলি, আয় আয় রে ফিরে আয়, পুরান ঘরে দুয়ার দিয়া ছেড়া আসন মেলি, বসিবি নিরালায়, আয় আয় রে ফিরে আয়, বাহির পথে বিবাগিয়া কিসের খোঁজে গেলি, সারাটা বেলা সাগর ধারে কুড়ালে যত নড়ি, নানা রঙের শামুক ভারে বোঝাই হলো ঝুড়ি, লবণ পারাবারের পারে প্রহর তাকে পুড়ি, মরিলে কি পা
ভাষায় আয় আয় রে ফিরে আয়। বিরাম হলো আরামহীন যদি রে তোর ঘরে, না যদি রয় সাথী সন্ধ্যা যদি তাম্রালীন নয়নাগারে, না যদি জালে বাতি বিরাম হলো আরামহীন যদি রে তোর ঘরে, না যদি রয় সাথী সন্ধ্যা যদি তাম্রালীন নয়নাগারে, না যদি জালে বাতি তবু তো আছে আধার করে ধ্যানের ধন গলি, একেলা বসে আপন মনে মুছিবে তার ধুলি, গাঁথিবে তার রতন হারে বুকেতে নিবি তুলি, মধুর বেদনায় কানন বেঁধে ফুলের রীতি না হয়ে গেছে ভুলি, তারকায় আছে গগন কিনারায় আয় আয় রে ফিরে আয়। বাহির পথে বিভাগী হিয়া কিসের খোঁজে গেলি, আয় আয় রে ফিরে আয়। এর মধ্যেও তো একটা বিরহ, একটা বিচ্ছেদ। বাহির পথে বিভাগী হিয়া, বেরিয়ে চলে গেছে আবার ফিরে আসতে তাকে বলছে। আমি একটা জিনিস মানে এই বিগত 2-3 মাসে উপলব্ধি করছিলাম, রবীন্দ্রনাথকে তো প্রতি মুহূর্তে বয়সের সঙ্গে সঙ্গে উপলব্ধিটা বদলে যায়। আজকে যেটা ভাবছি, আজ থেকে 5 বছর পরে যখন বয়সটা আরও 5 বছর বাড়বে, তখন একই কথা অন্য মানে হয়ে দাঁড়াবে। তো আমার মনে হচ্ছিল যে যে মানুষটা স্কুল থেকে বেরিয়ে গেলেন, স্কুলের পড়াশুনো করলেন না, যেটা আমাদের এখন যদি আমরা কেউ স্কুলে না পড়াশুনো করি কি হবে, অশিক্ষিত হয়ে থেকে যাব। কিন্তু তিনি সব থেকে শিক্ষিত একজন মানুষ। বিশ্বের এমন কোনো ইউনিভার্সিটি নেই যেখান থেকে তিনি ডিগ্রিটা পাননি, তাই না? কি অদ্ভুত লাগে না, মানে কন্ট্রাডিকশনটা কোথায় লাগে না, মনে হয় না সুরঞ্জন দা? এটা আমার জিজ্ঞাসা করছি এটা আপনার কাছে। মানে লোকে ভুল ধারণা নিয়ে না যায় যে না পড়লেও চলে। রবীন্দ্রনাথকে দেখে উনি কিছুই পড়েন, মানে স্কুলে পড়েননি, কিন্তু ওনার বই সবাই স্কুলে পড়ছে। একদমই কাণ্ড, কি কাণ্ড! এটাই আমার বলার। আমি যেটুকু জেনেছি যে উনি যখন স্কুল ছাড়লেন, মানে আর ভালো লাগলো না ওই গণ্ডিটা, মানে তারপরে সম্ভবত 5-এর পরে আর যাননি, আমি যতটুকু জানি 5 অবধি মনে হয় গেছিলেন। তারপর ওরিয়েন্টাল সেমিনারি, হ্যাঁ, ওরিয়েন্টাল সেমিনারিতে। এবং তারপরে তার সেজ দাদা হেমেন্দ্রনাথ ঠাকুর তাকে রীতিমতো বাড়িতে সব কিছু পড়িয়েছেন, এবং ভৌতবিজ্ঞান থেকে শুরু করে সব কিছু বাড়িতে পড়েছেন, কসরত করেছেন, কুস্তি শিখেছেন, সব কিছু করেছেন বাড়িতে বসে। তারপরে বাবা বললেন, না, ছেলেকে তো ব্যারিস্টার করতেই হবে, এইভাবে তো রাখা যাবে না। তাই তিনি তাকে বিলেতে পাঠানোর বন্দোবস্ত করলেন। ঘুরে টুরে সুরটুর মাথায় নিয়ে চলে এলেন, বুঝলেন যে আমার নামের মানেটা কি। জীবনশ্রুতিতে রয়েছে যে রবীন্দ্রনাথের নামের মানেটা তিনি জেনে ফিরলেন। জীবনশ্রুতি একদম শেষ লাইনটাই ওরকম। এবং ফিরে আসার পরে শুরু হলো তার সুরের সাধনা। এবং তারপরে সৃষ্টি কাকে বলে, এবং শুধু গান বাজনা করে, অনেকেই বলেন না, অনেকে ব্যঙ্গ করে বলেন তো রবীন্দ্রনাথকে নিয়ে, বড়লোকের ছেলে গান বাজনা করে কাটিয়েছে। তৎকালীন সমাজেও এরকম একটা কথা ছিল। কিন্তু তিনি বুঝিয়েছেন কীভাবে সমাজটাকে তৈরি করতে হয় এবং কীভাবে সমাজে মানুষের পাশে থেকে মানুষের উন্নয়ন করা যেতে পারে। মানে জমিদার হিসেবে রবীন্দ্রনাথ দৃষ্টান্ত,
লেখক হিসেবে যেমন, সমাজ সংগঠক হিসেবে যেমন, শিক্ষাবিদ হিসেবে যেরকম, সেরকম জমিদার হিসেবেও একজন দৃষ্টান্তমূলক কাজ করেছেন। এবং আমি সেই কদিন আগেই একটা বিষয় পেলাম একটি দৈনিক সংবাদপত্রের তাদের অনলাইন থেকে, আমার খুব ভালো লাগলো, আমি অনুষ্ঠানও করলাম জনস্বাস্থ্য নিয়ে, রবীন্দ্রনাথের জনস্বাস্থ্য ভাবনা। আমরা কোনোদিন ভাবিনি যে যখন সত্যি তো আমরা যখন করোনা দেখেছি, মহামারী দেখেছি, ঠিক সেরকমই তো প্লেগ হয়েছিল। প্লেগের সময় আইসোলেশন ছিল, প্লেগের সময় মানুষ মরে যাচ্ছিল, ছোঁয়াছুঁয়ির একটা ব্যাপার ছিল। হ্যাঁ, তখনকার দিনে আমাদের তখন মডার্ন মাস্ক ছিল, তখন তো মানুষ একটা বর্মের মতো পরে ঘুরে বেড়াতো। আমরা ভগিনী নিবেদিতার লেখা থেকে জানতে পারি যে কীভাবে তারা কাজ করেছিলেন স্বামীজি, কিন্তু রবীন্দ্রনাথও করেছিলেন। রবীন্দ্রনাথ প্রথমেই বুঝিয়েছিলেন যে তোমরা ওইভাবে করছো, তাদেরকে শুশ্রূষা দিচ্ছ, কিন্তু তাদেরকে বুঝতে হবে যার হচ্ছে রোগ, বা সাধারণ জনসাধারণ তারা জানুক যে এই রোগটার ভয়াবহতা কতটা, তবেই তো সে সচেতন হবে, সে নিজেকে সুস্থ রাখার একটা তাগিদ অনুভব করবে। মানে এটা রবীন্দ্রনাথ বলেছেন, ভাবা যায় না, মানে সত্যিই তাই। আমি না তাই এক এক সময় ভাবি যে কত দেরি করে রবীন্দ্রনাথকে জানার চেষ্টা করেছি, সত্যি সত্যি। আর তো ক বছর আর শেষ হয়ে যাব আমি, তারপর তো রবীন্দ্রনাথ রয়ে যাবেন, তখনও বাকি থেকে যাবেন, এটা আমার মনে হয়, অদ্ভুতভাবে মনে হয়। এটার মধ্যে কোনো বাড়াবাড়ি কথা না, এটা আমি এদের সঙ্গেও শেয়ার করি যে আমি তো শেষ হয়ে যাব, কিন্তু রবীন্দ্রনাথের তো মানে কী করে সম্ভব তার অতগুলো গল্পগুচ্ছের অতগুলো গল্প পড়বো বলুন তো? আরে লিখতে বেশি সময় লাগে, পড়তে কম সময় লাগে, এটা আমরা সবাই জানি। কিন্তু রবীন্দ্রনাথ সারা জীবনে যা লিখে গেলেন, আমরা সারা জীবনে পড়ে উঠতে পারলাম না। কি মানে এটা ভাবলেই কীরকম লাগে। চলে যাই এবার পরের গানে, গান শুনতে শুনতে গল্প করবো আমরা। হ্যাঁ, তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগছে, চিরকালই লাগে। যাই হোক, সেই জন্য এখানে আমার তেমন কিছু বলার নেই। একটু গ্রীষ্ম থেকে বেরিয়ে একটুখানি বর্ষার আশেপাশে ঘোরাঘুরি করি। এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই, এই গানটা তাই। কিছু বলবো বলে এসেছিলে, রইনু চেয়ে না বলে, কিছু বলবো বলে এসেছিলে, রইনু চেয়ে না বলে, কিছু বলবো বলে এসেছিলে। দেখিলাম খোলা বাতায়নে মালা গাথ, আপন মনে মালা গাথ, গাও গুনগুন গুঞ্জরিয়া জুঠে করি নিয়ে বলে, কিছু বলবো বলে এসেছিলে, রইনু চেয়ে না বলে, কিছু বলবো বলে এসেছিলে। সারা আকাশ তোমার দিকে চেয়েছিল, অনিমেষে সারা আকাশ তোমার দিকে চেয়েছিল, অনিমেষে সারা আকাশ, মেঘ ছেড়া আলো এসে পড়েছিল, কালো কেশে পড়েছিল, মেঘ ছেড়া আলো এসে পড়েছিল, কালো কেশে পড়েছিল, বাদল মেঘে
মৃদুল হাওয়ায় পলক দোলে কিছু বলবো বলে এসেছি রইলছে না বলে কিছু বলবো বলে এসেছিলে। কতদিন পরে গানটা শুনলাম, গানটা আমার ভীষণ প্রিয়। কয়েকটা বর্ষার অনেক রবীন্দ্রনাথের গানের এটা প্রিয় ওটা প্রিয় বলতে গেলে প্রায় সব গানই বলতে হয় প্রিয়, তবুও বর্ষার গান, গ্রীষ্মের গান, বসন্তের গানে বেশ কিছু ভালো লাগার গান থাকে। তো এই গানটা বর্ষার গানে আমার একটা অন্যতম প্রিয় গান। তো এখন সময় হয়ে গিয়েছে বিরতির প্রান্তে আমরা শেষ পর্বটুকু নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন অনুষ্ঠান রবি মাসে কবির গান। কি অভ্যেস জানেন, দেখছেন অনুষ্ঠান বললেই মুখ থেকে বেরিয়ে আসে প্রতিদিনের রবীন্দ্রনাথ, এমন একটা অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে। তবে হ্যাঁ, প্রতিদিনের রবীন্দ্রনাথেরই একটা ভাগ হচ্ছে রবি মাসে কবির গান, এবং আমরা এভাবেই ভাবতে ভালোবাসি। সুরঞ্জন রায় রয়েছেন, এটা শেষ পর্ব। তো সুরঞ্জন দা, শেষ পর্ব যখন পরপর একটু গান শুনিবে বিভিন্ন রকমভাবে। বিভিন্ন রকমভাবে শুনবে না বিভিন্ন রকমের গান শুনবে? বিভিন্ন রকমভাবে রবীন্দ্রনাথের গান শুনবো। আচ্ছা, রাখো রাখো রে জীবনে, রাখো রাখো রে জীবনে, জীবন বল্লভে প্রাণ মনে ধরে রাখো নিবিড় আনন্দ বন্ধনে। রাখো রাখো রে জীবনে, রাখো রাখো রে জীবনে, জীবন বল্লভে প্রাণ মনে ধরে রাখো নিবিড় আনন্দ বন্ধনে। রাখো রাখো রে জীবনে, রাখো রাখো রে জীবনে। আলো জালো হৃদয় দীপে অতি নিভৃত অন্তর মাঝে। আলো জালো হৃদয় দীপে অতি নিভৃত অন্তর মাঝে। আকুলিয়া দাও প্রাণ গন্ধ চন্দনে। রাখো রাখো রে জীবনে, রাখো রাখো রে জীবনে, জীবন বল্লভে প্রাণ মনে ধরে রাখো নিবিড় আনন্দ বন্ধনে। রাখো রাখো রে জীবনে, রাখো রাখো রে জীবনে। খোলের গান হলো তাই তো? না এটা খোয়ে, এটা তো ত্রিতালের গান। তবলাতে হলো, ও আমি তোমরা খোল এখনো ভাবছি। খোল থেকে বেরোতে না, পারোনি? খোল থেকে আচ্ছা। আজকে না আমরা বিরতিতে আলোচনা করেছি খোলের গান শুনবো। তো সুরঞ্জনদা মজা করে বললেন যে খোল খোল করে গানের খোলিরা বার করে দিচ্ছে। তো সুরঞ্জনদার ছাত্রীরা রয়েছেন, আমি তাদেরকে বললাম যে খুব মজা করো না তোমরা ক্লাসে। ওরা বললো প্রাণ খুঁজে পাই। এই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেখানে ক্লাস করছে সেখানে এসে যদি সবসময় একটা গুরুগম্ভীর ব্যাপার, ভয়, তাহলে তো গান কতটা শিখবে, তাই না? ওই জন্য মনে হয় আপনার ছাত্রছাত্রীরা এরকমভাবে নাড়া বেঁধে শেখেন আপনার কাছে। সে তারা বলতে পারবে, আমি জানি না। ওরাই বললো আমাকে। চলে যাই গানে। না, ও খোল তুলে ফেলেছে, হ্যাঁ। খোলটা একটা গাইতেই হবে, ওরা খোলটা তুলেই ফেলেছে। ঠিক আছে, দেখছি।
কোন সে ঝড়ের ভুল ঝরিয়ে দিল ফুল, কোন সে ঝড়ের ভুল ঝরিয়ে দিল ফুল। প্রথম যে মনে তরুণ মাধুরী মেলেছিল এ মুকুল, হায় রে কোন সে ঝড়ের ভুল ঝরিয়ে দিল ফুল। প্রথম যে মনে তরুণ মাধুরী মেলেছিল এ মুকুল, হায় রে। নবপ্রভাতের তারা সন্ধ্যা বেলায় হয়েছে পথহারা, হারা। নবপ্রভাতের তারা সন্ধ্যা বেলায় হয়েছে পথহারা, হারা। অমরাবতীর সূরজবতী এছিল কানের দুল, অমরাবতীর সূরজবতী এছিল কানের দুল, হায় রে কোন সে ঝড়ের ভুল ঝরিয়ে দিল ফুল। প্রথম যে মনে তরুণ মাধুরী মেলেছিল এ মুকুল, হায় রে। এ যে মুকুট শোভার ধাম, হায় রে গরতি কেহ থাকো যদি শিরে দাও পরশান। এ যে মুকুট শোভার ধাম, হায় গো দরদি কেহ থাকো যদি শিরে দাও পরশান। এ যে মুকুট শোভার ধাম, একই স্রোতে যাবে ভেসে তোর দয়াহীন দেশে, একই স্রোতে যাবে ভেসে তোর দয়াহীন দেশে। কোনখানে পাবে কুল, কোনখানে পাবে কুল, হায় রে কোন সে ঝড়ের ভুল ঝরিয়ে দিল ফুল। প্রথম যে মনি তরুণ মাধুরী মেলেছিল এ মুকুল, হায় রে, হায় রে। কথা বলতে চাইলে তো কত কথা বলতে ইচ্ছে করছে। যেমন রবীন্দ্রনাথের জীবদ্দশাতেই তার পরের পর্ব, অর্থাৎ যারা কবিতা লিখছেন সেই কল্লোল যুগ, তারা রবীন্দ্রনাথের জীবদ্দশাতেই রবীন্দ্রনাথের সমালোচনা করেছিলেন তো। রবীন্দ্রনাথ তার জামাইয়ের কাছ থেকে অপমানিত হয়েছিলেন, দুই জামাই, মানে এমন নয় যে একটি জামাই অপমান করেছেন, নট দ্যাট, দুই জামাই অপমান করেছিলেন। রবীন্দ্রনাথ তার পরিবারের সাথে মানে কী বলবো, তার নিজস্ব পরিবারের পরবর্তীতে মানে তার ওই আরও অনেক যারা রয়েছেন দাদা বৌদি, তাদের কাছ থেকেও কোর্ট কেস হয়েছিল, অনেক কিছু হয়েছিল। যদি আমরা আলোচনা করতে চাই, রবীন্দ্রনাথের কিচ্ছু যায় আসেনি। রবীন্দ্রনাথের পরবর্তী যে কল্লোল যুগের কবিরা যারা রবীন্দ্রনাথকে নিয়ে কাটাছেড়া করেছিলেন, সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন রবীন্দ্রনাথ আমার ঈশ্বর, আমি আমার ঈশ্বরকে যেভাবে ইচ্ছে ভাঙতে পারি, গড়তে পারি, কিন্তু পারা যায় না। সেটা তিনি শেষ জীবনে এসে উপলব্ধি করে গেছেন এবং একটি ইন্টারভিউতে সেটা বলেও গিয়েছেন। পরবর্তীতে রবীন্দ্রনাথকে নিয়ে কাদা ছোড়াছড়িতে কম হয়নি, এমনকি তার চরিত্র হনন করতেও আমরা পিছপা হইনি। আমার খালি মনে হয়েছে কি অবিচলভাবে দাঁড়িয়ে রয়েছেন রবীন্দ্রনাথ, ওই একটি কথা বলে যে আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসিয়ে আমার কবিতাখানি অবধি ঠিক আছে, কৌতূহল ভরে। আমার মনে হয়েছে অনেকেই না এই কবিতাটা পুরোটা বলেন যে কি সুন্দর বলে গেছেন, না, আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসিয়ে আমার কবিতাখানিটা খুব কমন কথা, হতেই পারে। উনি জানতেন যে আমাদের কৌতূহলটা থাকবে, মানে আমরা কিউরিয়াসলি ওনাকে জানবো, কৌতূহল ভরে এই শব্দটা উনি এত সুন্দর ব্যবহার করে গেছেন। ওইটাই এই কবিতাটার ইউএসপি, যে
উনি বুঝে গেছেন যে ওনার প্রতি কৌতূহল বা আমাদের আগ্রহ এক মুহূর্তের জন্য কমবে না। আমি তো মনে করি রবীন্দ্রনাথকে জানতে গেলে বেসিক এডুকেশনটা ভীষণ দরকার। ওই যে মানে একটু বটেই। রবীন্দ্রনাথকে না সহজে বোঝা যাবে না, তার জন্য একটু এডুকেশন মানে এডুকেটেড মেন্টালিটি হওয়া দরকার। এডুকেশন মানে ওই ডিগ্রির কথা বলছি না, আমার নামের পিছনে কতগুলো ডিগ্রি, ওটা দিয়ে এডুকেশন হয় না। এডুকেশন আমার কাছে হচ্ছে পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা এবং মানবিক শিক্ষা। একজন মানুষের মধ্যে যদি এই তিনটে পরিমিতি বোধ থাকে, সে মানুষ রবীন্দ্রনাথকে বোঝার চেষ্টা করবে। কারণ আমরা তো শৈশবে জানতাম না কোনটা রবীন্দ্রনাথের গান, কোনটা কাজী নজরুল ইসলামের গান, কোনটা অতুল প্রসাদ সেনের গান, কোনটা রজনীকান্তের গান, আমরা তো জানতাম না। আমরা যখন ছোটোবেলায় বই পড়ছি ধনধান্যে পুষ্পভরা, ওটা ডিএল রায়ের গান কখন জেনেছি? অনেক বড় হয়ে জানতে পেরেছি যে এটা ডিএল রায়, এটা রবীন্দ্রনাথ, এটা অতুল প্রসাদ, রজনীকান্ত সেন। এবং আমি তো অনেক পরে জানলাম যে এই সমসাময়িক তারা ছিলেন, নজরুল তাদের থেকে একটু ছোট ছিলেন। এগুলো তো আমার মানে কাজের সূত্রে পড়াশুনো করতে গিয়ে জানা। কিন্তু আমার মনে হয়েছে যে পারিবারিক শিক্ষাটা রবীন্দ্রনাথকে জানানোর ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। একেবারে সত্যি কথা। একটা টেলিফোন আছে, নিয়ে আমরা গান হ্যাঁ গাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। আমি সুরঞ্জন দাকে প্রণাম জানাচ্ছি এবং পুরো সিটিভির আপনাদের সবাইকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। যদিও আমার বয়স 85, আমার নাম মৃণাল কান্তি সমাদ্দার। আমি সুবিনয় রায়ের সাক্ষাৎ শিষ্য, মানে ওনার সামনে বসে গান শিখেছি। উনি যখন দুর্গাপুরে যেতেন সপ্তাহে দুবার করে, তখন আমি সৌভাগ্যক্রমে ওনার কাছে অডিশন দিয়েছি। উনি আমার সিনিয়র ডিভিশনে আমাকে নিয়েছেন। আচ্ছা, আপনার নামটা আরেকবার বলবেন? হিমাদ্রি শেখর বললেন, তাই তো? হ্যাঁ, মৃণাল কান্তি সমাদ্দার। আপনার নাম হচ্ছে মৃণাল কান্তি সমাদ্দার। আপনি দুর্গাপুরের বাসিন্দা? দুর্গাপুরের বাসিন্দা ছিলাম, এখন আমি সোদপুর পিয়ারলেস আবাসনে আছি। সোদপুর পিয়ারলেসে থাকেন? আচ্ছা, আবাসনে আছি। হ্যাঁ, আপনি দুর্গাপুরে যখন ছিলেন তখন সুবিনয় রায়ের ওয়ার্কশপে আপনি যোগ দিয়েছিলেন। সুবিনয় রায়ের সাক্ষাৎ শিষ্য ছিলাম। মানে উনি সপ্তাহে দুদিন যেতেন, আমি ওনার কাছে আমার গান অডিশন দিয়ে উনি সিলেক্ট করলেন যে আমি সিনিয়র ডিভিশনে থাকবো না জুনিয়র। একখানা গান শুনে উনি বললেন যে আরেকটা গান করো তো। তারপরে বললেন না, সিলেক্টেড ফর সিনিয়র গ্রুপ। মানে পরম সৌভাগ্য। ধন্যবাদ। আজকে আপনার বয়স 85 বছর আপনি বললেন, মানে আপনার বাবার সরাসরি শিষ্য ছিলেন উনি। অডিশন দিয়েছিলেন, একটি গান শোনানোর পরে সুবিনয় রায় ওনাকে বলেছিলেন যে আরেকটি গান করো তো। তো হ্যাঁ, দুর্গাপুরে উনি ক্লাস নিতে যেতেন একদম একটা সময়। ধন্যবাদ ফোন করার জন্য। সুরঞ্জন দা এর আগে বহুবার গল্প করেছেন, আমি প্রশ্ন করেছিলাম যে শিক্ষক হিসেবে তখন বাবা কীরকম হয়ে যেতেন, প্রশ্ন করেছিলাম, তাই না আপনাকে? যে বাবা তো ব্যাপার একটা থাকেই, বাবা সন্তান, পিতা পুত্র, কিন্তু যখন শেখাতেন, আরেকবার গল্পটা শুনে নি চট করে। গল্পটা তখন সাংঘাতিক অবস্থা। তখন তুমি করে কথা বলতেন, মানে সবার সঙ্গে। এমন আমাকে, আচ্ছা, আমার তো দুটো ক্লাস ছিল, একটা একা একা যেটা শেখাতেন, একটা গ্রুপ ক্লাসে আমার ডাক নামে ডাকতেন না কোনো দিন। সুরঞ্জন দেখে এই গানটা করো তো, মানে আমি যেমন প্রত্যেকের নাম ধরে ডাকি, তখন ভালো নাম কিন্তু, এবং তুই নেই, মানে তখন দূরের মানুষ, মানে ছাত্র পুত্র আলাদা হয়ে গেল একদম। ওইভাবে শিখেছেন বলেই মনে হয় গানটা শিখেছেন ঠিকঠাক, বোধ হয়। শিখেছি কি, গানে যাই, গানই বলে দিচ্ছে। হ্যাঁ, বাবা একটা কথা বলতেন, মানে লাস্টে দিয়ে, মানে বাবা তো শেষের দিকে দেখেছেন, তা ওটা বলেছেন যে রবীন্দ্রনাথ একটা রাগের কথা বলেছেন, যে বলে এই রাগটা আমাকে হন্ট করে, সেটা হচ্ছে ছায়ানট। আজকাল ইদানিং একটু বেশি করছে সেই ছায়ানট রাগটা। মানে ছায়ানট রাগে বহু গান উনি রচনা করেছেন, ধ্রুপদ রচনা করেছেন, মানে রবীন্দ্রিক রচনা করেছেন, তবে রবীন্দ্রিকই বেশি। তার মধ্যে থেকে ওই একটা শোনাই, দাদরা তালে নিবদ্ধ।
কোন গহন অরণ্যে তারে এলেম হারায়ে গহন অরণ্যে তারে কোন দূর জনমের কোন স্মৃতি বিস্মৃতি ছায়ে গহন অরণ্যে তারে আজ আলো আধারে কখন বুঝি দেখি কখন দেখি না তারে আজ আলো আধারে কখন বুঝি দেখি কখন দেখি না তারে কোন মিলন সুখের স্বপ্ন সাগর এলো এলো পারায়ে গহন অরণ্যে তারে এলেম হারায়ে গহন অরণ্যে তারে ধরায় ধরার মাঝে ছায়া নটের রাগিনীতে আমার বাঁশি বাজে আমার বাঁশি বাজে ধরায় ধরার মাঝে ছায়া নটের রাগিনীতে আমার বাঁশি বাজে আমার বাঁশি বাজে বকুল তলায় ছায়ার নাচন ফুলের গন্ধে মিশে জানি নে মন পাগল করে কিসে বকুল তলায় ছায়ার নাচন ফুলের গন্ধে মিশে জানি নে মন পাগল করে কিসে কোন নটিনের ঘূর্ণি আঁচল লাগে লাগে আমার গায়ে ও কোন গহন অরণ্যে তারে এলেম হারায়ে গহন অরণ্যে তারে সঞ্চারিতে রাগের নামটা লিখে দিয়েছেন। হ্যাঁ। ছায়ানটের রাগিনীতে আমার বাঁশি বাজে। এটা সাধারণত আমরা কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে দেখি যে রাগটা তিনি তৈরি করতেন সেই রাগটিকে উল্লেখ করে গানে লিখতেন। আমি এবার বলি আমাদের শেষের দুটো গান শুনবো, এবার অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি, তো শেষের দুটি গান। ছায়ানটে আরেকটা গান শোনাবো।
খেলা ঘর বাঁধতে লেগেছি মনের ভিতরে খেলা ঘর বাঁধতে লেগেছি কত রাত তাই তো জেগেছি বলবো কি তোরে খেলা ঘর বাঁধতে লেগেছি প্রভাতে পথিক ডেকে যায় অবসর পাইলে আমি হায় প্রভাতে পথিক ডেকে যায় অবসর পাইলে আমি বাহিরের খেলায় ডাকে সে যাব কি করে খেলা মারতে লেগেছি মনের ভিতরে খেলা মারতে লেগেছি যায় আমার সবার হেলা ফেলা যাচ্ছে ছড়া ছড়ি পুরনো ভাঙা দিনের ঠেলা তাই দিয়ে ঘর গড়ি যায় আমার সবার হেলা ফেলা যাচ্ছে ছড়া ছড়ি পুরনো ভাঙা দিনের ঢেলা তাই দিয়ে ঘর গড়ি যে আমার নতুন খেলার তারি এই খেলার সিংহাসন যে আমার নতুন খেলার তারি এই খেলার সিংহাসন ভাঙারে জোড়া দেবে সে কিসের মন্তরে খেলা ঘর মারতে লেগেছি মনের ভিতরে খেলা ঘর মারতে লেগেছি কত রাত তাই তো জেগেছি বলবো কি করে
খেলার পাতে লেগেছি। খুব সুন্দর একটা সকাল কাটালাম সুরঞ্জন দা, অসম্ভব সুন্দর, মানে অনেক কিছু জানলাম, শিখলাম। তো আবারও একটা দিন এরকম পেতে চাই, আপনাকে আসার আমন্ত্রণ জানাই। আর সুস্থ থাকুন। আর অবশ্যই ধন্যবাদ আমি অভিজিৎকে জানাবো, মৃগাঙ্ককে এবং বিক্রমকে। অসাধারণ সকাল ওদের সাথেও কাটালাম আমরা। শব্দ আলো ক্যামেরা পিছে টেলিকাস্টিংয়ের ভাইদেরকে ধন্যবাদ জানাবো। আর অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে সুরঞ্জনদার আজকের অনুষ্ঠানের শেষ গান শুনতে শুনতে বিদায় নেব। কিন্তু কালকেও আপনাদের জন্য থাকছে রবি মাসে কবির গান, থাকছেন শিল্পী, থাকছে অনেক গল্প, অনেক গান। সঙ্গে থাকবেন আর দিনটা আপনাদের ভালো কাটুক। শেষ গান। ও এখনো শেষ বাকি আছে? ও আচ্ছা, এইটা একটু স্কেলটা একটু তুলবো আমি। তালটা লাগবে না। গান করতে বসে না বেশিরভাগ সময় যেরকম ভেবেছিলাম সেরকম হলো না, হয় মানে আশা পূরণ হয় না। মনে হয় এর থেকে আরো ভালো হলে তো হতে পারতো, আরো অনেক ভালো হওয়ার জায়গা আছে, কখনোই হয় না। মনে যে আশা লয়ে এসেছি, মনে যে আশা লয়ে এসেছি, হলো না, হলো না ওই মুখ পানে ফিরিল কাতে আঁখি যা, বেদনা রহিল মনে মনে, মনে যে আশা লয়ে এসেছি, হলো না হে ওই মুখ পানে ফিরিল কাতে আহি যা, বেদনা রহিল মনে মনে, মনে যে আশা লয়ে